কিছুদিন আগে যে তোমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সামটা হয়েছিল ফিলিংস, সেইখানে তোমরা কোশ্চেন দেখলে দেখতে হবে নাম্বার সিস্টেম থেকে কনসেপচুয়াল বেসের উপর তোমাদের কোশ্চেনগুলো এসেছিল। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করার জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকা ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আগামী দিনে যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ বলো বা এসএসসি জিডি বলো বা মিসলেনিয়াসে তোমাদের যে মেন্স আছে বা ডব্লিউসিএস ফিলিংস, এই এক্সামগুলোর কথা মাথায় রেখে তোমাদের জন্য ম্যাথসের চ্যাপ্টার অনুযায়ী কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং সঙ্গে সঙ্গে যে শর্টকাট ট্রিক্সগুলো থাকে সেইগুলো নিয়ে তোমাদের যাতে সুবিধা হয় সেরকমভাবে অঙ্কের ক্লাস নিয়ে আসছে। আজকে আমাদের আলোচ্য বিষয় নাম্বার সিস্টেমের ওপর। নাম্বার সিস্টেম থেকে বরাবরই সেন্টারে এসএসসি পরীক্ষা বলো বা আমাদের পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আয়োজন করে সমস্ত পরীক্ষাতেই কোশ্চেন আসে। কদিন আগে যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে সেইখানে যদি আমরা দেখি মোটামুটি 5-6টি কোশ্চেন শুধু নাম্বার সিস্টেমের কনসেপ্টের উপর বেস করে এসছে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। নাম্বার সিস্টেম, দেখো নাম্বার সিস্টেম পুরো নাম্বার নিয়ে এখানে কথা হচ্ছে। এখানে আমরা জানি আমাদের যে সংখ্যা বা নাম্বারগুলো আমরা দেখতে পাই 1, 2, 0.5, 0, ইনফিনিটি বলো, রুট বলো, এই সমস্তগুলো নাম্বার সিস্টেমের অংশ। নাম্বার সিস্টেম যে আমরা শুরু করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দিয়ে। দেখো নিচে স্বাভাবিক সংখ্যা আমি একটা মার্কিং করে রেখেছি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস হচ্ছে এইগুলো যেগুলো স্টার্ট হবে 1 থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এরপর আসছে হোল নাম্বার। দেখো হোল নাম্বার হচ্ছে জিরোকে শুধু এখানে ইনক্লুড করা হচ্ছে, তাছাড়া স্বাভাবিক সংখ্যার সঙ্গে এর আর কোনো পার্থক্য নেই। 1, 2, 3 যেমন ছিল সেমনই থাকবে, শুধু জিরো ইনক্লুড হয়েছে। তাহলে আমাদের গেল হোল নাম্বারস। এইবার আমাদের যেটা আসে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটা মাইনাসের দিক থেকেও স্টার্ট হতে পারে, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম ভাবে চলতে থাকবে। মাইনাসের দিকেও যদি দেখো তাহলে মাইনাসের দিকেও আরো এরকম আছে। এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ কোনগুলো? ভগ্নাংশ যেগুলো আমরা জানি লব বাই হর আকারে লেখা যায়, যেমন p/q আকারে আমরা বলতে থাকি, এইগুলো আমাদের ভগ্নাংশ। চলে আসছে আমরা মূলদ সংখ্যায়। মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, যে সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, মানে লব বাই হর আকারে লিখতে পারি, তাকে আমরা কি বলি? লব বাই হর আকারে লিখতে পারি, তাকে আমরা বলি মূলদ সংখ্যা। কিন্তু বেসিক্যালি তুমি যদি এটা দেখো বা এটা ভাবনা চিন্তা করে পরীক্ষা দাও, তাহলে পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো এখন আসছে সেগুলোর সমাধান তুমি করতে পারবে না। এটা তো ঠিক আছে, মূলদ সংখ্যা মানে সেই সংখ্যাকে আমরা লব বাই হর আকারে লিখতে পারবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে শুধু লব বাই হর আকারে লিখলেই হবে না। লব বাই হর আকারে যদি তুমি লেখো, ধরো কোন একটা সংখ্যা 5/2, এটা তাহলে কত? 2.5। এটা লব বাই হর আকারে লিখতে পারলে, বা 2/5, এটা তাহলে কত হলো বলো? 0.4। দেখো এইখানে 0.4 এর পর 0 আসছে, মানে টার্মিনেট হয়ে গেছে। এটা টার্মিনেটিং ডেসিমাল যেটাকে আমরা বলি, কোথাও গিয়ে টার্মিনেট করে গেছে, আর যাবে না। এটা দেখো 2.5, এটা লব বাই হর আকারে লিখছে এবং টার্মিনেট করে যাচ্ছে কোথাও। বা আর একটা আমরা নতুন জিনিস আজকে শিখবো, বা আগে তোমরা জেনেছো কখনো কখনো হয়তো ভুলে গেছো, সেটা হচ্ছে তোমার যেমন 1/3। 1/3 টার্মিনেটিং না, মানে এটা রেকারিং ডেসিমেল যেটা আমরা বলি, 0.333 এরকম ভাবে চলতে থাকবে। যেটাকে আমরা লিখি 0.3, এটাকে তোমরা 3-এর মাথায় কি দিয়ে থাকি? 3-এর মাথায় আমরা একটা আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক যেটাকে আমরা বলি। তাহলে মূলদ সংখ্যা সেইগুলোই হবে যেগুলোকে আমরা লব বাই হর আকারে লিখতে পারবো। তাহলে কন্ডিশনটা এটা দাঁড়াচ্ছে
তাহলে মূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে যেখানে আমরা লব বাই হর আকারে লিখতে পারবো কোনো সংখ্যাকে, এটা ফার্স্ট কন্ডিশন। তারপর লব বাই হর আকারে লেখার পর সংখ্যাটি টার্মিনেটিং কোনো ডেসিমেল হয়ে যাবে। যেমন তোমার ধরো 12 বাই তুমি ধরো 15 ধরো, তাহলে 3 4 12, 3 5 15, এটা কত হবে 0.8, মানে 8 এর পর টার্মিনেট করে গেছে। আবার যদি এরকম হয় যেমন 2/3, এটা মানে কত 0.666 এর রিপিটেশন আছে, এটার মানে কি 0.6 তার মাথায় পৌনঃপুনিক, বা যেটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলি। তাহলে কন্ডিশন হলো লব বাই হর আকারে লিখতে হবে এবং সেটা টার্মিনেটিং ডেসিমাল হতে হবে বা আবৃত দশমিক ভগ্নাংশ হতে হবে, তা না হলে মূলদ সংখ্যা হবে না। কেন হবে না? কারণ দেখো, অমূলদ সংখ্যা যেগুলো আমরা পড়ে থাকি পি ওয়াই কিউ আকারে লেখা যায় না, কিন্তু তোমরা দেখো অমূলদ সংখ্যা যদি আমি এটা বলি √2, √2 কে √2/1 আমরা লিখতেই পারি, তাহলে এটা মনে হতেই পারে পি ওয়াই কিউ আকারে লেখা যাচ্ছে লব বাই হর আকারে, তাহলে এটা মূলদ সংখ্যা। কিন্তু √2 মান যদি আমরা দেখি 1.41, ঠিক আছে, এরকম ভাবে এটা টার্মিনেটিং ডেসিমেলও হবে না বা আবৃত দশমিক ভগ্নাংশ আসবে না, এইখানে মানগুলো পাল্টাতে থাকবে, মানে অঙ্কগুলো এখানে আলাদা আলাদা আসতে থাকবে, কখনো একরকম আসবে না। সেই জন্য এটা অমূলদ সংখ্যা। যেমন ধরো পায়ের মান, পায়ের মান কত আমরা জানি 3.14, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো পায়ের মানও এই মানগুলো পরের এই অঙ্কগুলো চেঞ্জ হতে থাকে, কখনো এক আসে না। যদি এক আসতে থাকতো, সেম আসতো, তাহলে আমরা এটা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতাম, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যেত। আমরা এটাকে হিসেবের সুবিধার জন্য 22/7 লিখি পায়ের মান। তোমরা সেই জন্য অনেকজন ভাবতে পারো হয়তো এটা কোনো মূলদ সংখ্যা, কিন্তু এটার মান 22/7 না, নিয়ারেস্ট মান 22/7, সেই জন্য আমরা এটাকে 22/7 আকারে লিখি। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো হবে? √2, -√2, -√3, -√5, মাইনাস দিয়েও হবে প্লাস দিয়েও হবে, ঠিক আছে। পাই, এইগুলো হচ্ছে সব আমাদের অমূলদ সংখ্যা। এবার দেখো এর সঙ্গে সঙ্গে মূলদ অমূলদ সংখ্যার সঙ্গে সঙ্গে আমাদের আরো কিছু সংখ্যা বা নাম্বারের কনসেপ্ট জেনে রাখতে হবে, যেটা বেশিরভাগ পরীক্ষাতেই আসে। সেটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস কি? যে সংখ্যাগুলোর দুটো মাত্র গুণনীয়ক থাকবে। আমাদেরকে ছোটবেলাতে পড়ানো হয় মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা যাতে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই ডেফিনেশনটা পুরোপুরি কারেক্ট নয়। মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা যে সংখ্যার দুটো মাত্র দুটি গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আরেক ধরনের সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে সমস্ত সংখ্যা আছে, মানে যার দুটোর বেশি গুণনীয়ক থাকবে, মানে অ্যাটলিস্ট 3টে গুণনীয়ক তোমাকে থাকতেই হবে, তাহলে সেই ধরনের সংখ্যাগুলো হবে যৌগিক সংখ্যা বা কম্পোজাইট নাম্বার। তাহলে
মৌলিক সংখ্যা কোনগুলি? যদি আমরা এখানে লিখি মৌলিক সংখ্যা, সংখ্যার এখানে 1 থেকে স্টার্ট করি। 1 মৌলিকও না, যৌগিকও না, কোনো সংখ্যাই না, কারণ 1-এর তুমি দুটো গুণনীয়ক পাবে না, 1-এর গুণনীয়ক একটাই, সেজন্য 1 স্পেশাল কেস, যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কারোর মধ্যেই আসে না। তাহলে মৌলিক সংখ্যা স্টার্ট কোথা থেকে হচ্ছে? মৌলিক সংখ্যা স্টার্ট হচ্ছে 2 থেকে। 2, 3, 5, 7, তুমি দেখো এইগুলোর 2-এর 1 আর 2 ছাড়া মাত্র দুটো গুণনীয়ক, আর কেউ নেই। 3-এরও তাই, 5-এরও তাই, 7-এরও তাই, এরকম করে 11 আসবে, 13 আসবে, 17 আসবে, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে মৌলিক সংখ্যা মানে যে সংখ্যার দুটো মাত্র গুণনীয়ক থাকবে, যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা দুটোর বেশি গুণনীয়ক থাকবে, সেগুলো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 4, 6, 8, 9, 10, এইগুলো তাহলে যৌগিক সংখ্যা। একটা দেখো স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে 2। এই 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা তুমি পাবে না। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। তাহলে স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বারস, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, মৌলিক সংখ্যা কোনটি, যৌগিক সংখ্যা কোনগুলি, এইগুলি আমরা জানলাম। এরপরে আমাদের পিএসসি মিসলেনিয়াসে এইবারের পরীক্ষাতে, 24-এর পরীক্ষাতে একটা নতুন কনসেপ্টের অঙ্ক এসেছিল, সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদমের কোশ্চেন। এই কোশ্চেনটা বেশিরভাগ জনই এবার পরীক্ষাতে ছেড়ে এসেছিল। কোশ্চেনটা আমরা এটা লিখেই নিই, কোশ্চেনটা এটা ছিল, কোশ্চেনটা থেকে শিখবো। 24 = 11 + 2, এটা একটা অপশন ছিল। 2 নম্বর অপশন ছিল +4 = আর একটা ছিল 2 × 12 + 0, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে এই 4টে অপশন ছিল। ডিভিশন অ্যালগরিদমের একটা ছোট্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এ যদি যে কোনো ইন্টিজার হয়, তাকে আমরা এরকম ভাবে লিখতে পারি BQ + R, যেখানে 0 সমান বা 0 থেকে বড় এবং B এর থেকে ছোট হবে। এ বি গুলো আমি বলে দিই। এটা হচ্ছে আমাদের ভাজ্য, যাকে আমরা ভাগ করি। এখানে তোমার এটা কোনটা হবে? এটা হবে তোমার 24। বি কিউ, কিউতে দেখো কিউ মানে কোশিয়েন্ট বা ভাগফল যেটাকে আমরা বলি, আর বি হচ্ছে তোমার ভাজক। এইখানে তোমার বি হচ্ছে 2, আর 11 তোমার কি বলো? 11 হচ্ছে তোমার ভাগফল, আর আর তে রিমাইন্ডার বা ভাগশেষ আমরা জানি। এবার দেখো রিমাইন্ডার সকল সময় বা ভাগশেষ সকল সময় তোমার যে ভাজক আছে তার থেকে ছোট হবে, এবং ভাগশেষটা 0 সমান বা 0 থেকে বড় হবে। তাহলে যদি প্রথম অপশনটাই দেখি, এটা বি, এটা কোএফিসিয়েন্ট কিউ। দেখো এইখানে আর কি? আর তোমার দেখো বি এর সমান হয়ে যাচ্ছে, তাহলে এই কন্ডিশনটা হবে না। এই দ্বিতীয়টা দেখি, এখানে বি দেখো, বি কি হচ্ছে? বি হচ্ছে আর এর থেকে ছোট, সেটা হতে পারে না, বি সকল সময় আর এর থেকে বড় হবে। 3 নম্বর অপশনে বি কত? 2 দেখো। এবার দেখো এখানে রিমাইন্ডার কি? কিছু নেই, মানে 0। তাহলে তোমার ভাগশেষ এইখানে ভাজকের থেকে তোমার ছোট আছে, এবং এই যে আমাদের ভাগশেষ 0, এটা 0 সমান, আমরা এই কন্ডিশন এখানে আছেই, 0 সমান হতে পারে বা 0 থেকে বড়। তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছে, এটা হবে। এটাও যদি আমরা দেখি, এইখানে আমাদের বি এখানে আর এর থেকে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে না। তাহলে সঠিক উত্তর হবে এটা।
এই কন্ডিশনটা সকল সময় অ্যাপ্লাই হতে হবে। আর বি এর থেকে ছোট হবে এবং 0 থেকে সমান বা তার থেকে বড় হতে হবে। এটা কি বললাম, এটা এখানে বলে দিয়েছি যে ভাজ্য, এটা এখানে কি ভাজক, কিউটা এখানে ভাগফল, আটটা ভাগ শেষ। এইবার আরো কিছু কোশ্চেন এসেছিল যেগুলো পিএসসি মিসলেনিয়াস, এইবার সেইগুলো সমাধানে আমরা এগোবো। দেখো 95 এর এই কোশ্চেনটা, 95 এর এই কোশ্চেনটা মূলদ সংখ্যার মান, আমি তোমাদেরকে পড়ানোর সময় দেখিয়ে দিলাম। মূলদ সংখ্যার মান, মূলদ সংখ্যা সেইগুলো হবে যেগুলোকে লব্বায় হর আকারে লেখা যাবে বা আবৃত দশমিক এ প্রকাশযোগ্য হতে হবে। আবৃত দশমিক মানে হচ্ছে যেগুলোকে পৌনঃপুনিকে লিখতে পারি বা টার্মিনেটিং ডেসিমেলে হবে। এইখানে যেমন বলা আছে হয় রিসেসিং ডেসিমেল হতে হবে বা রেকারিং ডেসিমেল যেটাকে আমরা বলি, বা পৌনঃপুনিক বাংলায়, বা আবৃত দশমিক ভগ্নাংশ এটা হতে হবে, বা পুরো টার্মিনেটিং ডেসিমেল। তাহলে দেখো এখানে অপশনগুলো যেটা দেওয়া আছে, প্রথম অপশন আবৃত দশমিকে প্রকাশযোগ্য, একদম ঠিক। মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য। এখানে বলেছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয় বিয়েরটা, এটা হতে পারে না, তাহলে সেটি মূলদ সংখ্যা হবে না। বলেছে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, মূলদ সংখ্যার মান সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য না হতে পারে। এরকম হতে পারে যে মূলদ সংখ্যা টার্মিনেটিং ডেসিমাল, তাহলে আমি কেন আবৃত দশমিকে প্রকাশ করতে যাব? তাহলে এটাও হবে না, আর এটা তো নাই। তাহলে মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যাকে আবৃত দশমিকে তুমি প্রকাশ করতে পারবে। এখানে বলা যে সর্বদা আবৃত দশমিকে, সর্বদা হবে না। যদি এরকম হয় 2/5, তাহলে এটার মান 0.4, এটা তুমি আবৃত দশমিকে প্রকাশ করতে পারবে না। তাহলে কখনো কখনো আবৃত দশমিক হবে, কখনো কখনো সেটা টার্মিনেটিং ডেসিমেলও হতে পারে। আরেকটি প্রশ্ন আমাদের এসেছিল, হচ্ছে এইটা, সঠিক উত্তরটি নির্বাচন করো 80 দাগেরটা। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো বলেছি? √2, রুট দিয়ে যেগুলো থাকে। তাহলে আমরা যদি অপশন ধরে নিই, বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, তাহলে যদি আমরা এখানে করি √2 প্লাস √2, এটা একটা অমূলদ সংখ্যা। বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, হতে পারে, আমরা এখন ধরে চলছি হতে পারে, একদম এক্সাক্ট কিনা আমরা বাসছি না। বি নম্বরেরটা বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা বলছে। এটাও হতে পারে কি পারে না আমরা দেখছি। সি নম্বরটা বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। দেখো যদি আমরা এরকম করি -√2 প্লাস √2, তাহলে আমাদের উত্তর কত আসবে? 0। তাহলে দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নাও হতে পারে, তার মানে এই অপশনটা তুমি করতে পারবে না। আর এটা কি বলছে? আচ্ছা সরি, এইটা তোমার বলেছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। হ্যাঁ, এইটাই একমাত্র তোমার ঠিক বলেছে, এটা তোমার অমূলদ সংখ্যা হচ্ছে না। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না, কখনো কখনো সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে, যেমন 0 একটি মূলদ সংখ্যা। উপরেরটা তোমার হতে পারে, আবার কখনো নাও হতে পারে। দুইটি এখানে বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, সেটাও হতেও পারে নাও পারে, কখনো হতে পারে কখনো নাও পারে। তাহলে সি নম্বরেরটা দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। আর যে কোশ্চেনগুলো এসছে,
দেখো এইটা 24 দাগেরটা, 24 দাগেরটা যেটা দেওয়া আছে, 24 দাগের যেটা আছে বলছে 171 কি ধরনের সংখ্যা। প্রথম অপশনটা আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে দুটো গুণনীয়ক থাকবে। জোড় সংখ্যা মানে জোড়া, 2 দিয়ে ভাগ যায়। অমূলদ মানে যেটাকে পি ওয়াই কিউ আকারে লেখা যায় না, প্রথম কন্ডিশন, এবং আবৃত দশমিক ভগ্নাংশ বা রেকারিং ডেসিমেলে করা যাবে না। যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা ছাড়া যেগুলো আছে এবং এক ছাড়া সেগুলো সব যৌগিক, যার 3টে করে গুণনীয়ক। তাহলে 171, এটা আমরা জানি 9 19 171, বা 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 গুণ 3 মানে 3 দিয়ে ভাগ যায় 171কে, 9 দিয়ে যায়, 19 দিয়ে যায়, আবার 1 দিয়ে যায়। তাহলে দেখো ওখানে 3টের বেশি গুণনীয়ক আছে, বা 3টে অ্যাটলিস্ট আছেই। তাহলে এটি কি ধরনের সংখ্যা হবে? যৌগিক সংখ্যা হবে। আর দেখো এই একটা কোশ্চেন 9 দাগেরটা বলছে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশ সংখ্যাগুলি কতগুলি আছে। এটা অনেক পুরনো প্রশ্ন, নতুন কিছু না। এটা অনেক রকম ভাবে করা যায়। এটা হচ্ছে এরকম, যদি আমরা একটা ফর্মুলা আছে বের করা, শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা, এইখানে হচ্ছে গুণিতক, যে গুণিতকগুলো নিতে হবে ভগ্নাংশটির বা সংখ্যাটির, সরি, পার্থক্য, ওই গুণিতকটির যে পার্থক্য সেটা +1। এটা একটা ফর্মুলা যেটা দিয়ে করা যায়। তাহলে আমাদের এখানে বলেছে 1 থেকে 7-এর মধ্যে, তাহলে 1-এর থেকে বড় হবে এবং 1-এর থেকে সেগুলো বড় হবে এবং 7-এর থেকে সেগুলি সব ছোট হবে। এর মধ্যে তোমাকে বের করতে হবে 7/11 কতগুলি ভগ্নাংশ আছে। তাহলে একদম শেষটা যদি দেখি 11 দিয়ে কে গুণ করি তাহলে 7 হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে 10 দিয়ে করলে কত হবে? 7/10/70 তাহলে শেষ সংখ্যা এটা। প্রথম সংখ্যা যেটা পাবো 7/11, একে 1 দিয়ে করলে হবে না, 1-এর থেকে ছোট। যদি 2 দিয়ে করি তাহলে 14/11। এটা তাহলে প্রথম সংখ্যা যেটা 7/11 ভগ্নাংশের মধ্যে আছে, আর শেষ হচ্ছে 70/11। তাহলে যদি আমরা ফর্মুলাটায় বসাই, শেষ সংখ্যা 70/11, প্রথম সংখ্যা 14/11, আর এদের মধ্যে পার্থক্য কত? তাহলে 7/11 গ্যাপে গ্যাপে থাকবে। যদি আমরা বলতাম 3-এর কতগুলি গুণিতক পাবে এত থেকে এত সংখ্যার মধ্যে, তাহলে যদি সেটা 1 থেকে শুরু হতো এবং 9-এর মধ্যে, তাহলে 3 6 9 এইগুলো হতো। 1 এবং ধরো 12-এর মধ্যে বললাম, তাহলে এইগুলো তো 3 6 9, মানে পার্থক্য কত হবে? সেই গুণিতকটা নিজেই হবে। তাহলে এখানে পার্থক্য 7/11 হবে, +1। তাহলে 70 থেকে 14 মাইনাস করলে 56, নিচে 7 +1, তাহলে 8 +1, তাহলে টোটাল 9টি সংখ্যা তুমি, সরি, 9টি 7/11 ভগ্নাংশ তুমি পাবে 1 থেকে 7-এর মধ্যে। মোটামুটি যতগুলো অঙ্ক ছিল পিএসসি মিসলেনিয়াসের এই বছরে সেইগুলো করা হয়েছে। তোমরা আমাদের
সঙ্গে থাকবে, তাহলে আমরা এরকমভাবে ক্লাস নিয়ে আসতে পারবো তোমাদের জন্য এবং কনসেপ্ট বেসিক থেকে ক্লিয়ার করব। সবাইকে বলবো, যত ছাত্রছাত্রী আছো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করবে। বেসিক জানা খুব দরকার, দুটো ট্রিক্স জেনে গেলে এক্সাম ক্লিয়ার কখনোই হবে না। তো বেসিক থেকে জানো, তারপরে ট্রিক্স জানো, আর সব থেকে ভালো বেসিক থেকে করো। বেসিক স্ট্রং রাখলে তোমার অঙ্ক এমনিতেই হবে, সে প্রশ্ন যেমনই আসুক।